একবার মনে হয় বাইকটা কিনে ভুল করছি, কিন্তু যখন এরকম টান দেই ভাই তখন মনে হয় না আসলে বাইকটা একটা পয়সা উসুল ভাই। এটা যাক আমরা দেখি এটা কিরকম টান উঠে। এই রাস্তার মধ্যে একটাই ভয়, কুকুর থাকে। ওরে নট ব্যাড, 100 উঠে গেছে। এই সব মিলে এখন মনে হইতেছে যে ভাই আমি সাইরা দেমা কান্দা আছি। আমি বলি যে ভাই দরকার নেই, আমার নর্মাল নাম্বারই দাও, আমি নর্মাল নাম্বার নিয়ে সুখে শান্তিতে সংসার করি এই বাইকটার সাথে। আইসা দেখি এমটি এখান থেকে উকি দিয়ে আছে। আসলে তাড়াহুড়া করে ওই দিন বাইক ঢাকছিলাম, সবগুলা ঢাকতে পারি নাই, এগুলো সুন্দর মতো ঢাকতে পারি নাই। ঘটনা যেটা হয়েছে, আমি একটা সময় ভাবতাম যে পুরানো বাইক কিনলে মানুষ জিতে। অ্যান্ড এইবার পুরানো বাইক কিনে আমি জিতা তো দূরের কথা, আমি একটা ফাপড়েই পড়ে গেছি। F250টা কিনছিলাম, কতদিন হয়ে গেছে এটা তো আপনারাই জানেন, মানে মাসখানেক মোটামুটি। আমি F250টা বের করে চালাইতে পারতেছি না। আজকে বের করবো, F250 বের করবো, কিন্তু এই দুঃখের মানে কাহিনী কি শোনাবো বলেন। আচ্ছা কাজ করি, চলেন বাইক বের করে রাস্তায় যায় কথা বলতে বলতে আগাই। মানে আজকে মূলত রাইড করতেই বেরোতেছে, আর কোনো প্ল্যান নাই, অন্য কোনো কাজও নাই, ফ্রি। এখন সুন্দর মতো স্টার্ট হয়ে গেলেই হয়। চকচকে আছে, মোটামুটি মুছা টুছা রাখছিলাম, চকচকে আছে বলা যায়, বাট স্টার্টটা ঠিকঠাক মতো। ওরে মিটারটা দেখলেই না মনটা শান্তি হয়ে যায়, কারণ ডিজিটাল মিটার তো আমি এখানে আমার খেয়াল ছিল না যে এটার মিটার এরকম। আরে ওয়াও গ্রেট। চলেন হেলমেট লাগাই আমি রওনা হই। ধুলা পরে অবস্থা সবগুলার খারাপ। রাস্তার মধ্যে এরকম পানি দেখলেই মনটা খারাপ হয়ে যায়। ধোয়া বাইকগুলো বের করি, আর এই যে মানুষ নিজের দোকান টোকান পরিষ্কার করে ধোয়, অ্যান্ড ধুয়ে কী করে রাস্তাঘাটটা ময়লা করে রেখে দেয়। আসলে কি এক একটা বাইকে এক এক রকম মজা, বুঝছেন। এরা যেমন নিজের স্পিড ব্রেকার এগুলা পার হইতে এত আরাম লাগে, অ্যান্ড এটার যে থ্রটলের রেসপন্স ভাই রে ভাই, মানে এটা একটা অন্য লেভেলে নিয়ে যায়। এটা কি 2 ভ্যালভ নাকি 4 ভ্যালভ? এর আগেরগুলো তো 2 ভ্যালভ ছিল, যেগুলো হচ্ছে N250, কিন্তু F250 তো ইঞ্জিন চেঞ্জ হয় নাই, তাহলে 2 ভ্যালভই হবে। কিন্তু ভাই 2 ভ্যালভেও এটা এত সুন্দর পাওয়ার দেয়, এটার ভ্যালভের ফুটা মনে হয় বড়। আচ্ছা যাই হোক, যেখানে আমরা ছিলাম, সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে ছোট একটা সুবিধা আছে। সেই সুবিধাটা কি, দাম একটু কমে পাওয়া যায়। যেমন আমি এটা নতুনের চেয়ে অনেক কমেই পাইছিলাম যখন আমি এটা 900 কিলো অবস্থাতে কিনি। কিন্তু ফাপড়টা হচ্ছে, আমরা যখন একটা বাইক দোকান থেকে কিনি তখন ওইটার একটা চালান হয়, অ্যান্ড ওই চালান, ট্যাক্স পেপার এগুলো একজনের নামে হয়ে যায়। ওইটা হয় হচ্ছে যে কিনে তার নামে। এখন যে কিনছে এই বাইকটা প্রথমে, তার নামে এটা হয়ে গেছে। এখন আমি এনে এটার ব্যাংকের টাকাটাও জমা দিচ্ছি রেজিস্ট্রেশনের, ওইটাও আমার কাছে আছে। কিন্তু ভাই ঝামেলাটা কোন জায়গায়, এখন এটার যে ওই ফাইলটা, যেই ফাইলটা আগের মালিকের নামে, সেই ফাইলটা তো আমার নামে না। সেই ফাইলটা এখন ওই মালিকের নাম থেকে আমার নামে আসবে, দেন গিয়ে একদিনে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা কোনো বড় ডিল না, একদিনের ব্যাপার। কিন্তু এই একটা দিন ভাই, এই একটা দিন যে কবে হবে সেই দিনটা তো বুঝতেছি না, কারণ এটার ফাইল ট্রান্সফার হয়ে আমার নামে আসে নাই। অ্যান্ড মাসখানেক হয়ে গেল, অ্যান্ড এই মাসখানেকে আমি মোটামুটি বৈশা এখন এই যে নেই কাজ তো খই ভাজ, এই কাজ করতেছি। এই বাইকটা নিয়ে আমার একটু লং টাইম চালানোর ইচ্ছা, একটু বড় রাস্তায় চালানোর ইচ্ছা, একটু হাইওয়েতে চালানোর ইচ্ছা। কিন্তু এখন এই বাইকটার যে অবস্থা, এটা নিয়ে আসলে আমি মেইন রোডেই উঠতে পারতেছি না, কোনোভাবেই সম্ভব না। কারণ আমি এই যে যেই চিপাগুলি বা আগারগাঁয়ে এই রোড দিয়ে যে চালাবো, এতেও আমার ভয় লাগে যে আসলে কোনো কারণে যদি আর্মির চেকপোস্ট বা কোনো কিছুতে আটকা খাই, আর আমার যদি বলে ভাই পেপার বের করেন, আমি তো এই বাইকের কিছুই দিতে পারবো না। তাহলে একটা কড়া ফাপড় না এটা আমার জন্য, মানে সেই একটা ফাপড়ের কই থামলো, সে একটা ফাপড়ের মধ্যে দিয়ে এই বাইকটাকে আমি ঢেকে রেখে দিছি। এখন একটা বাইককে যদি আপনি দীর্ঘদিন ঢেকে রাখেন, এটার ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস প্রবলেম হইতে পারে না, হইতেই পারে। তো যেহেতু এত কিছু ঝামেলা, সেহেতু আমার এসে মনে হইতেছে যে আসলে যে কয়টা টাকা কম পাইছি ওই কয়টা টাকা বেশি দিয়ে মনে হয় আমার নতুন বাইক কেনাই ভালো ছিল। এক হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক, এটা আরেকজনের হাতে চালানো, সে কিভাবে চালাইছে ওইটা আপনি জানেন না। আর দুই হচ্ছে ওই বাইকের কাগজ হইতে আবার নানা প্যাক না। যদি তার নামে থাকে আপনি হয়ে যাবেন দ্বিতীয় মালিক, আর যদি কারো নামে না থাকে এটা সুবিধা, প্রথম মালিক হবেন। কিন্তু এই প্রথম মালিক সে কতদিনে হবেন এর কোনো গ্যারান্টি নাই। আচ্ছা একটু নতুন বাইক নিয়েও এই কথাগুলো বলি। আপনারা যখন নতুন বাইক কিনবেন, কোনো শোরুম থেকে হোক, গ্রে মার্কেট থেকে হোক, অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক, যেটাই হোক, কিনতে গেলে অবশ্যই জিজ্ঞেস করবেন যে তাদের সিকিউরিটি অ্যাপ্রুভালের যে পেপারগুলা, ওগুলা সব রেডি আছে কি না। যদি রেডি না থাকে তাহলে কিন্তু ভাই ওই বাইকেরও কাগজ হইতে দেরি হবে। তো কাগজ যদি হইতে দেরি হয় তাহলে ভাই মানে আপনি বাইক কিনে তো চালাইতে পারতেছেন না। ব্যাংক জমা দিয়ে চালানো যায়, ভুল করছি আমি, আজকে ব্যাংক জমাটা নিয়ে বেরোলেও পারতাম।
ব্যাংক জমা দিয়ে চালানো যায়, কিন্তু পুলিশ চাইলেই কিন্তু কেস করতে পারবে। মানে এমন না যে ব্যাংক জমা দিয়ে আপনি লিগ্যাল, আপনি রোড লিগ্যাল তখনই যখন রোড ট্যাক্সটা দিয়ে রেজিস্ট্রেশন করে পার্মানেন্টলি রোডে বেরোইছেন, শুধুমাত্র তখনই হচ্ছে আপনি রোড লিগ্যাল। যাই হোক, এখন আমরা এদিক দিয়ে টুকটাক বাইকটা চালাবো, কারণ বাইক একদম না চালাইলে নষ্ট হবে। আর F250 চালানোর একটা ওরকম ক্রেভিং তো আমার ভেতরে কাজ করে, এজন্য মাঝে মাঝে বের হয়ে যায়। আজকে নিয়ে মনে হয় 3 দিন বের করলাম বাইকটা। চলেন ভাই, এটার টান ভাই, এটার টান মাথা নষ্ট টান ভাই, এটার টান একটু অদ্ভুত মাথা নষ্ট। আমার কাছে আমার এখন যে কয়টা বাইক আছে ওর মধ্যে সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল এইটা, মানে ফার্স্ট ইনিশিয়ালে মনে হয়। বাট এটা মেরে দিছে একটা জায়গায়, N250-র হেডলাইটে যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটা আবার এটাতে নাই। এটার হেডলাইটের পাওয়ার কম ভাই, এই জিনিসটা এটা আমার কাছে ভাল লাগে না। এটা আর একটু মানে ভাই হেডলাইটটা ভালো দেওয়া উচিত ছিল। একটা জিনিস দেখেন, কোনো একটা কোম্পানি কোনো একটা জিনিস যদি একবার ভালো দিয়ে ফেলে এবং তারপরে যদি ওইটা খারাপ দিকে যায়, তাহলে ভাই ওই জিনিসটা না ভালো লাগে না, ভালো লাগার কথাও না। তো এইটা N250 তারপরে N160-তে যে পরিমাণ আলো দিচ্ছে, ওর পরে আমাদের টার্গেট ছিল F250-তে এসে হয়তো প্রজেকশনের সাথে আরও 2টা ছোটো ছোটো লাইট ফগ লাইটের মতো কিছু থাকবে, যেটাতে আরও আমরা ভালো সাপোর্ট পাবো। বাট কি করছে এই কোম্পানি এসে এটার মধ্যে ভোল্টেজ দিছে কমায়, এটার পাওয়ার দিছে কমায়, এটার আলো মানে ভাই খুবই বাজে। এই বাইকটার মানে আমার কাছে এখন মনে হইতেছে যে N250 নিলেও খারাপ করতাম না। আর এই বাইকটা নিজের নামে পেপার করে ফেলছি, এখন যদি বেচতেও যায় 20,000 টাকা আমার খারার উপরে পেপার বাবদ লস। আর তারপরে তো বাইকের লস আছেই, তাই না? আমি তো চালাচ্ছি, এটার কিলোমিটার কত হয়েছে, 1000 মনে হয় হয়েছে কিনা আমি জানি না। 900 কিলো কিনা আর চালাইছি কয়েক কিলো, না 100 কিলো কোত্থেকে চালাবে? আগারগা এই জায়গায় অলি গলি দিয়ে 4-5 কিলো করে হয়তো পার দিন, প্রত্যেক দিন আর কি, যে কদিন বের করছি চালানো হয়েছে, হায়েস্ট 15-20 কিলোই চালাইছি এই বাইকটা। আসলে আরেকটু বুঝে আমার নাম্বার করা উচিত ছিল, বা বুঝতেছি না আসলে, ভাল লাগতেছে না এটার নাম্বারটা। এর মধ্যে আবার চাইছি একটু স্পেশাল নাম্বার। এখন এক হচ্ছে ফাইল ট্রান্সফার, 2 হচ্ছে স্পেশাল নাম্বারের সিরিয়াল। এই সব মিলে এখন মনে হইতেছে যে ভাই আমি ছাইরা দেমা কান্দাও আছি। আমি বলি যে ভাই দরকার নেই, আমার নর্মাল নাম্বারই দাও, আমি নর্মাল নাম্বার নিয়ে সুখে শান্তিতে সংসার করি এই বাইকটার সাথে। তবে ভাই সত্যি কথা কি, বাইকটা যখন নিয়ে বেরোই মনটা ভালো হয়ে যায়। মানে এটা একটা উন্মাদনা ভাই, এই F250 একটা উন্মাদনা। আর এটা তো ওয়ান কাইন্ড অফ লিমিটেড এডিশন, মানে এটা তো খুব, এটা যে সারা জীবন এই বাইকটা বাংলাদেশে পাবেন ব্যাপারটা কিন্তু তা না। F250 মনে হয় লাস্ট লট চলে আসছে, আর যেই কটা আছে এই কয়টাই, এরপর আর F250 পাবেন না। এই জন্য আসলে এই বাইকটা আমি আমার কালেকশনে রাখছি। তবে F250-র ওই ঝামেলাটা থেকে ওরা বের হইতে পারে নাই। লাস্ট কয়েকদিন আমি যেই প্রিমিয়াম বাইকগুলো বা নর্মাল বাইকগুলোও চালাইছি, যেমন FZ25 চালাইছি, MT-15 চালাইছি, হর্নেট চালাইছি, তারপরে চালাইছি হচ্ছে CBR, ওগুলাতে থ্রটল রেসপন্সটা যেরকম, এটাই থ্রটল রেসপন্স খারাপ আমি বলবো না, বাট এটাই না পেছনে কোমরে একটা ভাইব্রেশন ভাব আছে প্রথম দিকে টান দিলে, একটু কিরকম যেন মানে একটু মনে হয় যে ফোন আসছে পেছনের চাক্কা, এরকম লাগে। এই ব্যাপারটা ভালো করে নাই। তবে বহুত দিন তো এই বাইকটারে এরকম গ্লাস খরগোশের মতো করে চালাইলাম এই গ্লাসগুলা, আজকে একটু গ্লাসগুলারে খুইলা চালাবো, দেখি কিরকম লাগে, কারণ এটা কেনার পরে খুইলা চালাই নাই। আর এই বাইক ফার্স্ট ইমপ্রেশন ভিডিও যেটা দিয়ে করছিলাম, অন্য এক ভাইয়ের বাইক ছিল, সেটা আনছিলাম, ওটা 300 ফিট পূর্বাচল প্রজেক্টের ভিতরে, অ্যান্ড ওইটার মধ্যে এটা খুলে নিচ্ছিলাম, বাট গ্লাসের মধ্যে ভাইব্রেশন টের পাইছিলাম। এখন আজকে দেখি এখানে থেমে এটার আগে খুলে দেখি কি অবস্থা। দাঁড়ান এদিকে সাইড করি, বাবা নিউট্রাল হয়ে গেছে রে। এক কাজ করি, রাস্তার মাঝখানে থামি, পিছনে তো দেখতেও পারতেছি না, লুকিং গ্লাস উঠানো। তুমি রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছো কেন? এই কি হয়েছে তোমার? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও অ্যাডজাস্টমেন্ট একদম অ্যাকুরেট। তবে ভিউ ভাই, লুকিং গ্লাসের ভিউ অনেক বেশি সুন্দর। কাপাকাপিটা যদি না থাকতো খুব ভালো হইতো। আর এই একটা রাস্তা, এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের রাস্তা, প্রচুর অ্যাম্বুলেন্স অ্যান্ড লাশ ক্যারি করার যে গাড়িগুলা, ওইগুলা এই রোডে। মাঝরাত হলে তো আরও বেশি, দিনের বেলা তো তাও মোটামুটি কম। যে ওই পারে দেখেন কতগুলা অ্যাম্বুলেন্স। দিনের রাতে 12টার পর থেকে শুরু করে পুরাই রাস্তা ভাই অ্যাম্বুলেন্স আর লাশের গাড়িতেই ভরা যায়। ওনারা মনে হয় রাইডে বেরোইছে 2 বাইক একসাথে। যাক, এখন আমরা একটু ট্রেনে চালাইতে পারবো। তবে আজকে খুব বেশি দূরে যাব না, কারণ ব্যাংক স্লিপ বা আমার যে এটার কেনার যে কাগজটা, আমি এটা নিয়েছিলাম ভেলো মার্ট থেকে, এটার যেই সেল রিসিপ্টটা ওনারা দিছিল সেটাও আমার সাথে নাই, কিছুই আমার সাথে নেই। মানে পুরা দমে একটা চুরির বাইক আমি চালাইতেছি, ধরেন এই অবস্থায় আমার আছে এই বাইকটার অবস্থা। ভাই মাইক নিয়ে কই যান? মাইক মজিদ ভাই, আরে বামে যাইবো, পুরা ডান দিক দিয়ে আসছে সে। এই মনে হয় কোনো একটা কাহিনী আছে এখানে। দেখেন কত মাইক মজিদ, আরো অনেক মাইক মজিদ আছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গ্লাসের মধ্যে ভাইব্রেশন টের পাওয়া যাচ্ছে অল্প স্পিডেই।
হালকা হালকা ঝিমঝিম ঝিমঝিম। একবার মনে হয় বাইকটা কিনে ভুল করছি, কিন্তু যখন এরকম টান দেই ভাই তখন মনে হয় না আসলে বাইকটা একটা পয়সা ওসুল। ভাই এটা মারাত্মক, আমি জানি না আওয়াজের জন্য কিনা এত স্মুথলি মানে হাই থ্রটলে এত সুন্দর খেলে, এটাই পাওয়া এই বাইকের কাছ থেকে। আর আরেকটা জিনিস কি জানেন, জাপানিজ টেকনোলজি যেগুলো আছে বাংলাদেশে, ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, এদের খেলা এক। অ্যান্ড যেগুলা অন্য টেকনোলজির বাইক আছে যেমন চায়না ভাই স্মুথনেস থাকবেই না। অ্যান্ড তারপরে কি ইন্ডিয়ার স্মুথনেস চায়নার চেয়ে স্মুথ একটু বেশি, বাট জাপানিজের চেয়ে কম। মানে ইন্ডিয়াকে রাখা যায় হচ্ছে গ্রেডিং যদি করেন মিডলে, সেকেন্ড পজিশনে, অ্যান্ড ফার্স্ট পজিশনে অবশ্যই জাপানিজ টেকনোলজি, আর থার্ড পজিশনে চায়নাকে রাখতে হবে। এখন উপায় নাই তো, পজিশনই 3টা, তাই না, রাখতেই হবে। তবে ভাল লাগতেছে। আরে ভাই রিক্সা গাড়ির পাপড়ে ঠিকমতো চালানো যায় না। এটার মজা ভাই। কবে যে এই বাইকটার কাগজ হবে, কবে যে এই বাইকটারে নিয়ে আমি বের হব ভাই, খালি আমি এই চিন্তাই করতেছি যে মানে আমি একদম মানে মনটা ভাঙ্গা যাইতেছে ভাই। পেপারটা হইলেই ধরেন একটা টান যে দিব এই বাইক নিয়ে। বাজাজের সার্ভিস তো মোটামুটি আমার একটা ব্যবস্থা হয়েছে, 60 ফিটে বাজাজের শোরুমটা ভালো, ওনারা ভালো সার্ভিস দেয়, তো এই কারণে ধোঁয়ায় চালানো যাবে। আর N250, তারপরে N160, F সিরিজ, N সিরিজ, এগুলার সুবিধাটা কি জানেন, এগুলার ওয়ারেন্টি সাপোর্ট বাজাজ অনেক ভালো দেয়। মানে উত্তরা মোটরস এই জিনিসটা খুব ভালো করছে, এটার জন্য ওদেরকে ধন্যবাদ দেওয়াই যায়, খুবই ভালো করছে। তবে এই বাইকটা দেখলে মানুষ যে দূর থেকে একজন আরেকজনকে দেখায় যে এই দেখ এটা কি আসতেছে ভাই, মানে এই একটা জিনিস পাওয়া যায় ভাই। এদিকে তো মিটিং মিছিল, পুলিশের ঝামেলাও দেখা যাচ্ছে, মামা তুমি ঘুরো, এদিকে যেও না, তোমার বাইকের কাগজ নেই। হ্যাঁ, আমার একটা ফোন আসতেছে ভাই। এরকম বাইক পাইলে এরকম টাইনেই চালাইতে ইচ্ছা হয়। কিছু ব্যাপার আছে ভাই, কিছু বাইকের সিটিং পজিশন অ্যান্ড পাওয়ার ফিগারটা এরকম হয় যে আপনি যত ভদ্র রাইডারই হন, ওই বাইক যখন আপনার হাতে আসবে তখন আপনি অভদ্র হয়ে যাবেন বাইকের দনে। আহা সেই আমার মনে হয় নিলয় ভাই ফোন দিতেছে, ওনাকে এদিকে আসতে বলছিলাম যে আমি এদিকে আসবো, আর উনি কি আসছে কিনা একটু দেখি। এদিকেই থাকার কথা আসলে। আগার গায়ের দোকানপাট কিন্তু আবার বসে গেছে, যেগুলো উঠায় দিচ্ছিল। এই যে নাজমা আপাও বসে গেছে, ফাহিম সাহেবও বসে গেছে। কে যেন ফোন দেয়, একটু চেক করি, তারপরে আবার রাইড করব আমরা। আচ্ছা, নিলয় ভাইয়ের সাথে হয়ে গেছে দেখা। আর নিলয় ভাই এই বাইকটা একটু চালাবে, উনি ভিডিও করবে। এই বাইকের মধ্যে একটা মিল আছে, এটারও সামনে 110 সেকশনের টায়ার, এটারও সামনে 110 সেকশনের টায়ার, বাট এই টায়ারটা একটু ফ্ল্যাট। মানে এটা রিমের এখান থেকে কি জন্য জানে এটা একটু চুক্ষা লাগতেছে, এটা একটু ফ্ল্যাট লাগতেছে, এটা আসলে একটু ফ্ল্যাট। এটা সাইড ওয়াল মনে হয় ছোট কিনা কে জানে, না 70ই তো। এটার সাইড ওয়াল কত, এটা আবার কোন জায়গায় লেখা কে জানে। 70ই তো, দুইটাই 70, বাট কাহিনী কি আসলে, দুইটাই যদি 70 হয়, ওরে রে ওটা অনেক ফ্ল্যাট, এটা চিকন লাগে। এবার ইন্ডিয়ান টেকনোলজি থেকে আমরা এবার একটু জাপানি টেকনোলজিতে ঢুকি। হোন্ডা যদিও ঘরে আছে, বাট তারপরে নিলয় ভাই একটু বেশি স্মুথ লাগে। কারণ যায় না, এই সমস্ত এই সাইডে এই টুকটাক বল্টু লাগানোর কারণে মনে হয় ওনার একটা এত কম্প্যাক্ট লাগে। আজকে আমরা এই বাইকের কাগজ কিচ্ছু নাই, পুলিশের সামনে ধরা পড়েন না, আর যাই করেন। ঠিক আছে, চলেন তাহলে রেস হয়ে যাক। ভাই এই যে এগুলাতে উঠলে বোঝা যায় স্মুথনেস কি জিনিস। প্রত্যেকটা গিয়ারে ভাই মনে হয় যে মনে হয় একদম কি বলবো এটারে। আমি একটা কথা বলতাম আগে, জিক্সারকে আমি ভালো বন্ধু বলতাম, অ্যান্ড R15 বলতাম হচ্ছে কি যেন একটা কথা বলতাম। তো ওইরকম এই সমস্ত বাইকে উঠলে মনে হয় যে না, এটা সামথিং মানে ফ্যামিলিয়ার, বন্ধুসুলভ আচরণ করে এরকম কিছু। বাট ওই এফ বা মানে ইন্ডিয়ান বা যে চাইনিজ বাইক আছে ওইগুলাতে আসলে এই ফিলটা পাওয়া যায় না। আর এগুলাতে যে টান নাই তা কিন্তু না, দেখেন মানে উঠতেছে কিন্তু, এটাও স্পিড 2 নাম্বার গিয়ারে, টান নাই বলা যাবে না, বাট ওইটাতে যে গর্জন দিয়ে টানটা দেয় ওই জিনিসটা নাই আর কি। তবে সব কিছুর পরে একটা জিনিসই বলবো ভাই,
এক এক বাইকে হচ্ছে এক এক রকম মজা। আপনার এমন না যে যে বাইকটা আপনি কিনছেন ওই বাইকটা খারাপ। আমার সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে, ভাই কোন বাইক কিনবো, ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো বা নতুন বাইক কিনবো, বাজেট এত, পছন্দ এটা এটা এটা। এখন ভাই আপনি কোন বাইক কিনবেন এইটা কখনো না আপনাকে এই চয়েসটা অন্য কেউ করে দিতে পারবে না। আপনার বাইকের চয়েসটা আপনাকেই করতে হবে। আর একটা কথা, প্রত্যেকটা বাইকই ভালো, কোনটা ভালো কোনটা খারাপ এগুলা খুঁজতে গেলে অনেক কাহিনী। এই জন্য প্রত্যেকটা বাইকই ভালো, অ্যান্ড আপনি যেটা কিনবেন ওইটাই আপনার জন্য ভালো। কারণ একটা কথা আমি আগেও বলছি, আরেকবার রিপিট করি, অ্যাপাচি RTR 2V বাইকটা দিয়ে একসময় সবচেয়ে বেশি মানুষ স্টান্ট করতো এবং সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট রেকর্ডও ওই বাইকটাই ছিল ব্যালেন্স কমের কারণে। যে বাইকের ব্যালেন্স কম ওই বাইক দিয়ে কীভাবে মানুষ স্টান্ট করে এটার উত্তর আমাকে আপনারা দেন। তো যেহেতু ওটা দিয়ে স্টান্ট করা যায় সেহেতু ওটার ব্যালেন্স মোটেও কম না, ওটার পাওয়ার বেশি, এই কারণে স্টান্ট করা যায়। আর ওইটার পাওয়ার বাইকের সাইজ অনুযায়ী এতই বেশি যে ওই পাওয়ারটা তুলে ওটাকে কন্ট্রোল করা অনেকের জন্য টাফ হয়ে যায়। যে কোনো বাইক, অনেকে বলে এই বাইকটার পেছনের চাকা স্লিপ করে, আমিও স্বীকার করি হর্নেটের পেছনের চাকা স্লিপ করে, কারণ এর আগে আমরা 150 চালা অভ্যস্ত হয়েছি, ওটায় রেডি পিক আপ কম ছিল, ওটায় টপ এন্ড কম ছিল, অ্যান্ড এইটার মধ্যে মোটামুটি রেডি পিক আপও ভালো অ্যান্ড টপে গিয়েও ভালো পাওয়া যায়। কিন্তু বাইক তো অলমোস্ট এক, তাই না? ওরকম কোনো আহামরি পার্থক্য নাই, চাকা টাকা সব এক, জাস্ট সামনের চাকা এটা মোটা দেওয়া হয়েছে, সাসপেনশন সামনে চেঞ্জ হয়েছে, এই কারণে সামনের স্ট্যাবিলিটি ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। কিন্তু পেছনের চাকা তো ওইটাই আছে এবং পেছনের সাইজ তো ওইটাই আছে, সব ওইটাই আছে, ব্রেকও ওইটাই আছে, তাহলে পেছনে তো কোনো আপগ্রেড করা হয় নাই। সেই কারণে এই বাইকটার পেছনে যে স্লিপ করতো স্লিপই আছে, এবং আগের যেটার পাওয়ার বাড়ার কারণে এখন হাই স্পিডে গিয়ে মানুষ যখন ব্রেক মানে পেছনের চাকার স্লিপটা একটু আগের চেয়ে বেশি টের পাওয়া যায়। তো ঘটনা কি দাঁড়াইলো, ওইটাই যে আপনি যখনই বেশি পাওয়ার কাজে লাগাইতে যাবেন তখন আপনার স্ট্যাবিলিটি কমবে, তখন আপনার ভয় বাড়বে, যত গতি তত ক্ষতি, একটা কথা আছে না, ওই জিনিসটা তখন হবে আর কি। যাই হোক, আমার এখানে একটা ছোট্ট কাজও আছে, আর নিলয় ভাই আমার বাইকটা নিয়ে যেহেতু শ্যুট করতেছে, এর মাঝখানে চলেন আমি এই কাজটা সেরে ফেলি। এখানে একটা পাইকারি দোকান আছে, আমি টুকটাক মাঝে মধ্যে অনেক কিছু কিনি যেগুলো ওরা এক পিস নিলেও পাইকারি দেয় আর কি। ভাইয়া একটু এই দোকানে যাবো, আপনি কি বসাবেন? আরে একটু বাইকটা রাখবো সেই সুযোগটাও দিল না, দোকান বসাবে উনি এখানে। একটা মিনিট টাইম দেন ভাই, আমি এখনই চলে যাবো এখান থেকে। বসাবে অবৈধ দোকান, বাট কি করার, আসলে এভাবেই চলতেছে দেশ। ওকে চলেন, আমাদের এখানে কাজ শেষ। ও আরেকটা ব্যাপারে কথা বলি। কি ব্যাপারে? স্টার্ট, এই যে এটারও সাইড স্ট্যান্ড আটকায়া যায়। আরেকটা ব্যাপারে কথা বলার যেটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা হলো আপনি খেয়াল করবেন যে বাইকগুলো হালকা লাইট ওয়েট অ্যান্ড খুব ইজি টু হ্যান্ডেল, ওই বাইকগুলো হাই স্পিডে ব্রেক করলে অত বেশি স্টেবল হয় না। আবার যে বাইকগুলো হচ্ছে একটু ভারী ফিল হয়, ওগুলো যখন ব্রেক করবেন তখন আবার স্টেবিলিটি পাওয়া যায়, একদম মনে হয় যে তীরের মতো মাটির সাথে গাইতে গেল। বা একটা কথা আছে বাংলায় বলে অনেকে যে মাটি কামড়ে ধরে, তো ওই বাইকগুলো আসলে মাটি কামড়ে ধরার মজাটাই আপনাকে দিবে। এই বাইকগুলো হচ্ছে হালকা, মানে ব্রেক করলে যে স্লিপ করে যাবে একদম তা না, বাট যেহেতু এত লাইট ওয়েট, এত ইজি টু হ্যান্ডেল, তো একটু তো ব্রেকিংয়ে আপনি কনফিডেন্ট কম পাবেন, এটা স্বাভাবিক। আবার আমার এই যে F250 বা হেভি যে বাইকগুলো আছে ওইগুলার আবার ব্যাপারগুলো একটু অন্যরকম। এখন আরেকটা ব্যাপার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, গুড় যত বেশি দিবেন মিষ্টি তত বেশি হবে। আপনি একটু দামি বাইকে যান ভাই, যেমন আমি R15 দিয়ে উদাহরণ দিই, ওইটাতে যান, ওইটার ব্রেকিংও ভালো, কন্ট্রোলিংও ভালো, টানও ভালো, সবই ভালো, তাই না? তো আসলে দামি জিনিসে গেলে ব্যাপারটা ওইরকমই। যেমন MT-15 এখন আমার আছে, আসলে আমি প্রশংসা করতে চাচ্ছি না, তারপরেও আসলে নামটা চলেই আসে। তো টাকা যখন বাড়াবেন ভাই, তখন জিনিসপত্র আপনি মানে তখন ওইটার সার্ভিস এমনিতেই ভালো হয়ে যাবে। মানি টক্স, টাকা কম থাকলে, টাকা কম খরচে আপনি যতই যা করতে যান, একদিকে কি হলো এখানে, একদিকে দেখবেন বেশি পাইছেন, একদিকে দেখবেন কম পাইছেন। এই বাইকের সাথে মনে হয় কিছু লাগছে এখানে, অলওয়েজ বাইকের সাথে লাগালাগি লাগেই থাকে, রিক্সা বা CNG বা এই সমস্ত জিনিসের। যাক আমরা দেখি এটা কিরকম টান উঠে। এই রাস্তার মধ্যে একটাই ভয়, কুকুর থাকে। ওরে নট ব্যাড, 100 উঠে গেছে ভাই। এটার টান যে খারাপ তা না, কিন্তু ওই যে মানে একটু ওরকম আর কি, মানে লাইট টান লাগে। 100 কিন্তু উঠছে, কিন্তু লাইট লাগে। বাট F250 গর্জন দেয় তো মনে হয় না জানি কি হয়ে গেল ওইটায়। এই সবার আগে ভাই, আরে ভাই চাকায় লিক হয়ে গেছে। আচ্ছা আমরা এই বাইক থেকে বিদায় নিব, সামনে গিয়ে থামি, অ্যান্ড ভাই আমার ওই F250 শ্যুটটা করে আসুক, দেন আবার আমরা ওই বাইকে আপনাদের সাথে দেখা করতেছি। দেখ নিলয় ভাইয়ের শ্যুট শেষ, উনিও চলে আসছে, আর আমরা দিক থেকে এবার বের হয়ে যাবো। আসেন তাহলে আমি এটা রাইখা বেরোই।
রাইখা পেপারটা নিয়ে বেরোই। ভাই এটা তো ওঠার পরেই একটা হেভি ফিল হইতেছে। এন্ড দেখেন টান যে খুব একদম দৌড়ায় যেতেছে তা না, কিন্তু ওই যে ব্যাপার ওইটাই, মানে ওইটা আওয়াজ কম, একটু লাইট ওয়েট, মানে যদি ইংলিশে বলতে হয় তাহলে ইজি টু হ্যান্ডেল, তো এই জন্য ওইটারে একটু দাম কম দিতে ইচ্ছা হয়। ব্যাপারটা এরকম লাগে আমার কাছে। আর এই বাইকটারে আসলে এরকমই টুকটাকে নিয়ে বের হইতে হবে যতদিন পর্যন্ত পেপার না পাই। পেপারটা আবার হাতে পেয়ে গেলে সবকিছু ঠিকঠাক। অ্যান্ড বাজাজের এই F250 বাইকটার মধ্যে না সবকিছুই আছে বলতে গেলে, কুইক শিফটার ছাড়া। দেখেন এটা ট্র্যাকশন কন্ট্রোলও আছে, TCS যেটা, ডিজিটাল মিটার, তারপরে এটাতে সব ইনফরমেশন, কিছু ইনফরমেশন তো আমি নিজে এখনো জানি না যে আসলে এটা কি ইনফরমেশন। ব্যাপারটা এরকম। ওয়ারেন্টি ভালো, আর কি চান এই বাইকের কাছ থেকে? জাস্ট একটা জিনিসই চাই এই বাইকের কাছ থেকে, যে আমার পেপারটা চলে আসুক, তাহলে মোটামুটি আমি একটু নিশ্চিন্তে এই বাইকটারে নিয়ে যে কোনো রাস্তায় বের হইতে পারবো। এখানে আটকে আছি, যাক এবার বাসায় ঢুকে যাবো, বাইকটাকে আবার রেখে দিব, কারণ এই ছোটোখাটো রাইডে এই বাইকে এখন হইতেছে আমার। আর ভিডিও এখন শেষ করার সময়ও চলে আসছে, সন্ধ্যাও হয়ে যেতেছে, অন্ধকারও হয়ে যেতেছে। আসলে এই ক্যামেরায় তো বোঝা যায় না, ও আলোকে অ্যাডজাস্ট করে, দুপুরের কনকনা রোদেও যেরকম দেয়, আবার অন্ধকার হয়ে গেলে ওরকম দেয়, ট্রাই করে যতক্ষণ পর্যন্ত ওর ক্ষমতা আছে, মানে যতক্ষণ আছে দেহে প্রাণ, ভালোবেসে গেয়ে যাব তোমাদেরই গান, ওইরকম আর কি। যাক, তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আরে ভাঙ্গা, chill bro. Check the mic and make sure it sound right, boys.